দেখেন, আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো ইউজ করি যেমন Facebook, Twitter এর জন্য আমাদের একটা টাকাও দিতে হয় না। কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইট গুলোর যারা ওনার রয়েছে তারা বিলিয়নস অফ ডলার লাগিয়ে সেই ডেটা সেন্টার গুলো মেইনটেইন করে। যেন আমরা ফটো, ভিডিও এগুলো আপলোড করতে পারি সেই সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে। শুধু Facebook এর কথা বললে এদের 18 টা ডেটা সেন্টার রয়েছে যার খরচ প্রায় $20 বিলিয়ন ডলারের থেকেও বেশি। আজকের দিনে যখন মানুষ 2 টাকার বেলুনেও ফ্রি বাতাস ঢুকিয়ে সেটা 20 টাকায় বেচতেছে, তখন এই সোশ্যাল মিডিয়া গুলো সব ফ্রিতে কিভাবে দিতেছে? এরকম প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বিলিয়নস অফ ডলার লাগাতে হয় ডেটা সেন্টারের জন্য। তখন একটা সোশ্যাল মিডিয়া রান করে। এখন আপনি বলতে পারেন এই যে আমরা ইন্টারনেট কিনতেছি এই সোশ্যাল মিডিয়া গুলো চালানোর জন্য, এই ইন্টারনেট কিনতে যে খরচটা হয় সেই টাকা থেকে এরা টাকা কামায়, কিন্তু মোটেও এমনটা নয়। আসলে আমাদের যে নিজস্ব ডেটা এগুলো থেকেই তার টাকা বানায়। আর কিছু মানুষ এমন বলে যে আমাদের ডেটাগুলো যদি তারা নিয়েও নেয় তাতে কি, আমাদের তো লুকানোর কিছু নাই, এক দুইটা ইমেল আইডি আর নাম টাম এগুলো দিয়ে কি হবে? দেখেন, বিষয়টা এতটা সহজ নয়। আজকে আপনারা সব জিনিস ডিটেলসে জানতে পারবেন যে যখন আপনারা কোনো জিনিস নিয়ে ভাবেন ঠিক তখনই সেটার অ্যাড মোবাইল আপনাদের সামনে কিভাবে চলে আসে। বিএমডব্লিউর অ্যাড শুধু তার কাছেই কিভাবে যায় যে সেটাকে অ্যাফোর্ড করতে পারবে, গরিব মানুষদের কাছে কেন যায় না? তো এই সবগুলো বিষয় আজ আলোচনা করব। দেখেন, আজ যদি আমি আপনাদের বলি যে পৃথিবীতে সবথেকে দামি জিনিস কোনটা, তখন এর একটা সবথেকে সুন্দর উত্তর হবে অ্যাটেনশন। যদি কোনোভাবে আপনি মানুষের অ্যাটেনশন আনতে পারেন তখন আপনার কাছেও টাকা আসতেই থাকবে। অনেক স্পোর্টস খেলাধুলা আছে বাংলাদেশে, কিন্তু অ্যাটেনশন শুধু ক্রিকেট পায়, কারণ সবথেকে বেশি মানুষ ক্রিকেট খেলা দেখে, এজন্য ক্রিকেটের কাছে টাকা বেশি আসে। হোক কোনো মুভি, হোক কোনো প্রোডাক্ট, সেই জিনিসটাই বেশি টাকা পাবে যার অ্যাটেনশন বেশি। যদি আপনার কাছে কোনো উপায় থাকে যেটা দিয়ে আপনি মানুষের অ্যাটেনশন নিজের দিকে আনতে পারবেন, তখন আপনিও মালামাল হয়ে যাবেন। কারণ দুনিয়াতে যে প্রোডাক্টগুলো তৈরি হয় তাদের মালিকরা বাড়িতে বাড়িতে গিয়ে সেই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করে না, বরং যেখানে মানুষের অ্যাটেনশন থাকে ওই রিলেটেড প্রোডাক্টের জন্য সেখানে গিয়ে ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে। আর এভাবে মানুষ ওই প্রোডাক্টের সম্পর্কে জানতে পারে। যদি একটা মেট্রো স্টেশনে বেশি ভিড় থাকে আর একটা মেট্রো স্টেশনে কম ভিড়, তাহলে যেই মেট্রো স্টেশনে বেশি ভিড় রয়েছে সেখানে অ্যাড শো করতে বেশি টাকা দিতে হবে। এখন এই অ্যাটেনশনটাকে নিজেদের দিকে আনার অনেক উপায় রয়েছে, কিন্তু যখন থেকে সোশ্যাল মিডিয়া আসলো তারা এই পুরো গেমটার মাথা হয়ে যায়। যদি আপনারা দুনিয়াতে ধনীদের সংখ্যা দেখেন তো সেখানে টেক বিলিয়নিয়ারদের ভরা। ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বিলিয়নসে টাকা কামায়। ফেসবুকের মার্ক জুকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের ল্যারি পেজ, টিকটকের জ্যাং ইমি, এরা সবাই টেক বিলিয়নিয়ার। আজকের দিনে সব থেকে পাওয়ারফুল ব্যক্তিত্ব। তো বেসিক্যালি এরা কি করে, এরা তাদের অ্যাপস এর সাথে ফ্রিতে সোশ্যাল নেটওয়ার্ক দেয়, ফ্রিতে এন্টারটেইনমেন্ট বা বিনোদন দেয়, আর মানুষের থেকে তার ডেটাগুলো নাই। আর সেই ডেটাগুলোর সাহায্যে মানুষের অ্যাটেনশন কন্ট্রোল করে আর টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট চালায়। আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট খোলেন তখন আপনার আর সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে একটা চুক্তি হয়। আর চুক্তিটা এমন হয় যে আপনি ওই সোশ্যাল মিডিয়া সাইটটাকে আপনার ডেটা দেবেন আর তার বদলে ওই সোশ্যাল মিডিয়া সাইটটা নিজেকে ব্যবহার করার অনুমতি দেবে। অ্যাকাউন্ট বানানোর সময় আপনি ওই টার্মস এন্ড কন্ডিশন লেখাটাতে যখন ক্লিক করেন, এটা আপনার অ্যাপ্রুভাল দেয় ওই সোশ্যাল মিডিয়া সাইটটাকে যে আপনার ডেটা তারা ইউজ করতে পারবে। এরকম করে সেই সাইটগুলো পুরো দুনিয়ার মানুষের ডেটা নেয় আর অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোকে ওই নির্দিষ্ট অডিয়েন্সের নিকট অ্যাডভার্টাইজ করার সুযোগ করে দেয়। বিষয়টা এভাবে বোঝেন যে আপনি নিজের একটা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়েছেন আর পুরো রাজশাহী শহরের মানুষকে এটা ফ্রিতে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। মানুষ এটাকে ব্যবহার করতেছে, একে অন্যের সাথে কানেক্ট হইতেছে, ফটো ছাড়তেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, আর এভাবে আপনি তাদের ডেটাগুলো পেয়ে যাচ্ছেন। আর অ্যাকাউন্ট বানানোর আগে আপনি তাদের থেকে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে নিয়েছেন যে আপনি তাদের ডেটাগুলো ইউজ করতে পারবেন। এখন সেই ডেটাগুলো নিয়ে আপনি ডেটা সায়েন্স আর অ্যাটেনশন ইঞ্জিনিয়ারের সাহায্যে এটা জানতে পারেন যে রাজশাহীতে একটা এলাকা রয়েছে যার নাম তিবাত, এবং সেখানে মানুষের কফি খুব পছন্দের এবং কারা কারা কখন কখন ওই কফিটা খেতে যায় সব ডেটা আপনি জানেন। তো তখন আপনি কি করেন, আপনি কফির একটা বড় কোম্পানির কাছে গিয়ে তাদের বলেন যে কি আপনারা টিভিতে, পেপার, পত্রিকাতে এই কফির অ্যাড দিতেছেন, বরং আপনি এই অ্যাডটা আমাকে দেন। আমি এই অ্যাডটাকে শুধু সেই সব মানুষদের কাছে পৌঁছাবো যারা কফি পছন্দ করে, আর এতে মানুষরা বেশি ট্রাই করবে আপনাদের প্রোডাক্টটা। আর তাছাড়াও পেপার, পত্রিকাতে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো দিনে হয়তো একবার দেখা হয় আর বাকি সময় কোনায় পড়ে থাকে। কিন্তু মোবাইল জিনিসটা মানুষের খুব পার্সোনাল একটা জিনিস, আর যদি আপনি কারো মোবাইলে ঢুকতে পারেন এর থেকে পার্সোনাল আর কিছু হয় না। এখন আপনাদের এমন কোশ্চেন হতে পারে যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছিলাম তখন তো শুধু নাম, বয়স, ইমেল এগুলো দিয়েছিলাম আর খুব জোর আমাদের নাম্বারটা দিয়েছিলাম, তো এই সাইটগুলো আমাদের সম্পর্কে এত কিছু জানে কিভাবে? তো যখন আপনি একটা অ্যাকাউন্ট বানান তখন সেই বেসিক ডিটেইলস গুলো তো দেনই। তার উপর যখন সাইটগুলো ইউজ করেন তখন আপনি কি পছন্দ করেন, কোন জিনিসটার উপর কমেন্ট করতেছেন, কোন কোন দিন সেটা ইউজ করতেছেন, কোন কোন লোকেশনে গিয়ে সেটা ব্যবহার করতেছেন, সব ডিটেলস তারা পাচ্ছে। আপনি যে পিকচার ফেসবুকে পোস্ট করেন সেই পিকচার ডেটা চেক করলে আপনার জিপিএস মানে আপনার লোকেশন জানা যায়, কোন ক্যামেরা দিয়ে আপনি ফটোটা তুলেছেন সেটা জানা যায়, কোন দিন তুলেছেন সেটা জানা যায়, মানে সব ডিটেলস জানা যায়। আর এই সকল ডিটেলস ওই সোশ্যাল মিডিয়া সাইটগুলো সেভ করে রাখে। এই লাইক, কমেন্ট, শেয়ার বাটন একে একটা ট্র্যাকারের মতো কাজ করে, যেগুলো কন্টিনিউয়াস আপনার চলাফেরাগুলো সোশ্যাল মিডিয়া
মিডিয়া সাইটগুলোকে দেয়। এই ডেটাগুলো যদি আপনি এই সাইটগুলোকে না দেন, তখন আপনি এদের কোনো কাজের আর থাকবেন না। আর এই কেসে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনাকে তাদের অ্যাপ ব্যবহার করতে দেবে না। 2018-তে ফেসবুকের সিইও একটা ইন্টারভিউ বলে, যদি কেউ তাদের ডেটাগুলো দিতে অস্বীকৃতি জানায়, তো তাদের এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে টাকা পে করতে হবে। আগে কি হতো, যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, তখন বারবার আপনাকে আপনার ডিটেইলস গুলো দিতে হতো। ওয়েবসাইটের নিজস্ব কোনো মেমোরি নেই। আপনি যখন ওই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটটা ভাবে নতুন কেউ এসেছে। তখন মন্ডলে নামে একজন কুকিজ নিয়ে আসে। কুকিজের কাজ, যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, তখন সেটা কুকিজ অ্যাকসেপ্ট করতে বলে। যখন আপনি সেটা অ্যাকসেপ্ট করেন, ওয়েবসাইটটা আপনার ডিটেইলস গুলো ব্রাউজারে সেভ করে রাখে। এই যে কুকিজ গুলো, এরা এক ধরনের ওয়েবসাইটের মেমোরির মতো বিহেভ করে। তো এই কুকিজ গুলোর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট আপনার ডিটেইলস মনে রাখে এবং সেই হিসাবে অ্যাড শো করে। এখন আপনারা বলতে পারেন, অ্যাডই তো দেখাইতেছে, আমরা কিনবো না। তো এই বিষয়টা এভাবে দেখেন যে আপনি একদিন আপনার আব্বু আম্মুর সাথে এটা ডিসাইড করেন যে আপনি স্কুলে যাওয়ার জন্য জুতা কিনবেন, আর আপনার বাসা থেকে বের হওয়ার আগেই সব দোকানদাররা জানে যে আপনি জুতা কিনতে আসবেন। যেই দোকানদাররা টাকা দিয়ে অ্যাড দেখেছে সেই সাইট বলতে, সেই জুতাগুলোই আপনি পছন্দ করতেছেন। এটাই কারণ যে আজকের দিনে এই ডেটা যার ভ্যালু মিডল ইস্টের তেলের থেকেও বেশি। 2017-তে দ্য ইকোনমিক্সে একটা রিপোর্ট পাবলিশ করা হয়, যেখানে ডেটাকে তেলের থেকেও বেশি কনসিডার করা হয়। এখানে এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, এদের উপর অনেকবার ইনকোয়ারি হয়েছে যে এরা আপনার মোবাইলে আপনার বন্ধুদের সাথে যখন কথা বলেন, তখন চাইলে আপনাদের আওয়াজও সে শুনে ফেলতে পারেন। যদিও এটা এখনো প্রমাণিত হয়নি আসলে কি হইতেছিল যখন মানুষ ফোনে বন্ধুদের সাথে কথা বলতো কোনো টপিকসে, তার দু একদিনের মধ্যে সেই জিনিসের অ্যাড তাদের সামনে চলে আসতো। যদিও এটা কখনো প্রমাণিত হয়নি, কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাদের গেমটাকে অনেক স্ট্রং বানিয়ে ফেলেছে। যদি ঘরে যে গৃহিণী সে নতুন ওয়াশিং মেশিন সার্চ করে ফোনে, তো ঘরের যে কর্তা তার ফোনেও ওয়াশিং মেশিনের অ্যাড চলে যায় যদি তারা সেম ওয়াইফাই কানেক্টেড থাকে। আমি ফেসবুকের নাম এর জন্য বারবার বলতেছি কারণ ফেসবুক অনেক ফেমাস, কিন্তু আমি সব সোশ্যাল মিডিয়া সাইটের কথাই বলতেছি। সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট বানানোর আগে যখন আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ইয়েস বলে দেন, তো তারপর আপনার ডেটা তারা নেওয়ার জন্য এলিজিবল হয়ে যায়। আজকাল আপনারা হয়তো দেখেছেন অনেকেই পোস্ট করতেছে যে ফেসবুককে আমি অনুমতি দিই না যে আমার ডেটা তারা ইউজ করুক। এতে কিছু হবে না, কেননা টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি আগেই অনুমতি দিয়ে দিয়েছেন। 2013-তে একটা ডকুমেন্ট এসেছিল টার্মস অ্যান্ড কন্ডিশন মে অ্যাপ্লাই নামে, যেখানে দেখানো হয় কিভাবে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনাদের ডেটা মিস ইউজ করতে পারে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো নিজেদের মধ্যেও ডেটা নিয়ে কম্পিটিশন থাকে। যেই প্ল্যাটফর্মের কাছে সব থেকে বেশি ইউজার থাকবে, ওই প্ল্যাটফর্মগুলোতে বেশি অ্যাক্টিভিটিস হবে, বেশি অ্যাটেনশন হবে, আর ডেটা বেশি কালেক্ট হবে। আর বেশি ডেটা মানে বেশি প্রফিট। আর বেশি ডেটা কালেক্ট হওয়ার পর তারা এই ডেটাগুলো দিয়ে একটা প্যাটার্ন বানায়, যেন ইউজারের পরের স্টেপটাকে সেটা তারা অনুমান করতে পারে। এজন্য এই সব সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোর একটাই লক্ষ্য, যার জন্য তারা দিন রাত কাজ করবে। যেভাবে হোক আপনি এদের অ্যাপগুলোতে আঠার মতো লেগে থাকেন, আর এরা অনেকটা সফল হয়েছে। নেটফ্লিক্সের মালিক একবার বলেছিল যে ফেসবুক, গুগল এরা আমাদের কম্পিটিটর। এটা সত্য, কিন্তু মার্কেটটা অনেক বড়। আমাদের সব থেকে বড় কম্পিটিটর তো মানুষের ঘুম। সেই সময় আমাদের কোনো অ্যালগোরিদম কাজ করে না তাদের উপর। আগে যখন আপনি বন্ধুদের সাথে দেখা করতেন, গল্প করতেন, ওই সময়টা এখন মোবাইলে দেন। বাইরে খেলতে যেতেন, ওই সময়টা এখন এদের কাছে যায়। 1 মিনিটের জন্য যদি কোথাও লাইন লাগে আর একটু ওয়েট করতে হয়, সাথে সাথে মোবাইল বের হয়ে যায় সবার। ওয়াশরুমে গিয়ে যে সময়টা, সেটাও এদের কাছে চলে গেছে। অফিসের বস রাগান্বিত হয়ে যায় যে তার এমপ্লয়িরা মোবাইলে লেগে থাকে, মানে রোজি রোটির চিন্তা না করে শুধু এই চিন্তায় মগ্ন থাকে যে পরের রিলটা কি আসবে। আর এর থেকে বড় অ্যাডিকশন আর কিছু হয় না। সারাদিন আপনি যে সময়টা ঘুমান, শুধু সেই সময়টার অ্যালগোরিদম নেই এদের কাছে, কিন্তু বাকি সারাটা দিনের জন্য এরা বিশ্বের সেরা অ্যাটেনশন ইঞ্জিনিয়ারদের এমন অ্যালগোরিদম মানে যে আপনার সারাটা সময় এই অ্যাপগুলোতে চলে যায়। আপনি সামান্য নোটিফিকেশন দেখার জন্য মোবাইল ওপেন করেন, আর আপনি কখন রিলসে চলে যাবেন বুঝতেই পারবেন না। আজ থেকে কিছু বছর আগে এমন হতো যে আপনি যে বন্ধুকে অ্যাড করেছেন, যে ক্রিয়েটরকে আপনি সাবস্ক্রাইব করেছেন, শুধু তার কন্টেন্ট আপনার সামনে আসতো। কিন্তু এখন কি হয়, আপনি যাকেই ফলো করেন না কেন, এই প্ল্যাটফর্মগুলো নিজে থেকে আপনাকে কন্টেন্ট রিকমেন্ড করে। আপনি ভালো কন্টেন্ট দেখেন, আপনার বিকাশ ভালো হোক, এই কোম্পানিগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট নয়, বরং তারা চায় যে তাদের অ্যাপগুলোতে আপনারা পড়ে থাকেন। এজন্য আপনাদের ডেটা অ্যানালাইসিস করে ওই ধরনের কন্টেন্ট আপনাকে দেখানো হয়, যাতে আপনারা বেশি সময় ওটাতে লেগে থাকেন। ক্যাসিনোর স্লট মেশিনের মতো প্ল্যাটফর্মগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন প্রতিটা স্ক্রলে আপনারা সারপ্রাইজ হন। এই আশায় থাকেন যে পরের স্ক্রলটাই ভালো কিছু আছে। এজন্য মানুষ 4-5 ঘন্টা এই অ্যাপগুলোকে দেয়। নোটিফিকেশন গুলো জেনে শুনে রেড কালার করা হয়, ব্লু কালার করলে অত মানুষের নজরে পড়বে না। আপনি যখন মোবাইল বন্ধ করে সাইডে সরে রাখেন, একটা নোটিফিকেশন আসা মাত্র সেটা দেখার জন্য আপনি মোবাইল খোলেন, তো তখন এদের ইঞ্জিনিয়াররা আপনাকে রিলস অব্দি পৌঁছায় ছাড়ায়। আর কিছু দেশ তো সোশ্যাল মিডিয়া সাইট গুলোকে এরকম হাতুর বাটালের মতো ব্যবহার করে যেন আরেকটা দেশকে পিছিয়ে ফেলানো যায়। বাইডান্স নামে একটা চাইনিজ কোম্পানি, যারা টিকটকের মালিক, ওরা চায়নার ভিতরে যে টিকটক চলে তার ভার্সন সম্পূর্ণ আলাদা রাখে অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশের টিকটক। চায়নাতে যে টিকটক চলে, যদি 14 বছরের কম কেউ টিকটক চালায়, তো তাকে দেশের বিষয়ে সায়েন্স এক্সপেরিমেন্ট, কালচার এগুলো দেখানো হয়, এডুকেশনাল ভিডিও দেখানো হয়। আবার তাদের জন্য লিমিটও করে দেওয়া থাকে 40 মিনিট পার ডে। কিন্তু সেম টিকটক বাংলাদেশে আলাদা কন্টেন্ট দেখানো হয়, যাতে শেখার কিছু থাকে না।
আসলে এই ভিডিওটা আমি বানিয়েছি এজন্য নয় যে আপনাদের ভয় দেখানোর জন্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আমি এই ভিডিওটা এজন্য বানিয়েছি যাতে আপনাদের অ্যাওয়ারনেস বেশি থাকে সোশ্যাল মিডিয়ার উপর। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।